রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী ইন্দু দিদিকে বলছে আমার জীবনেতে দুঃখের শেষ নেই। ইন্দু দিদি বলে এই পায়েসটা নিয়ে গিয়ে মহারাজকে দেখা, মহারাজ এটা খাবে, মহারাজের এটা খুব পছন্দের খাবার। আর তোর আর মহারাজের মধ্যে সমস্ত কিছু মিটে যাক সেই প্রার্থনায় আমি করি। আজকের রাত যেন তোদের শুভ হোক, স্মরণীয় হয়ে থাকুক, তোদের মধ্যে থেকে সমস্ত দ্বিতীয় ব্যক্তি সরে যেন যায়। তখনই ভবানী মহারাজকে নিয়ে গিয়ে সেই খাবার পায়েসটা দেয় এবং ভবানীকে বলে যে তুমি তো খাওনি মহারানী, তুমি আমাকে দিতে চলে এসছো, আমি যদি খাই তাহলে তোমাকেও খেতে হবে। আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি মনে অনেক অভিমান বসিয়ে রেখেছো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি এই খাবারটা খাও। তখন মহারানী বলে মহারাজ আপনি নিজে খান, আপনি তো আমাকে খাইয়ে দিচ্ছেন, এখন আপনি কিন্তু যুবরাজ নেই, আপনি এখন মহারাজ আছেন, আর আপনি এরকম করাটা কিন্তু শোভা পায় না। তখন মহারাজ বলে আপনিও তো মহারানী অভুক্ত, তাহলে আপনি আমার জন্য এনেছেন, নিজের জন্য কেন আনেননি? আপনি জোর করে খান, নাহলে কিন্তু আমি খাবো না। সেই দৃশ্য বাইরে থেকে সত্য দেখে আর সত্য বলে আহারে, মহারানী এবং মহারাজের এই যুগলবন্দি দৃশ্য দেখে আমার চোখ সার্থক হয়। কান্ত দাদা তুমি আমায় একটু খাইয়ে দেবে না? শুধু ভবানী বৌঠানকেই খাইয়ে দেবে? এই মিষ্টি মধুর সম্পর্কের ভাগিদার কিন্তু আমিও বৌঠান। তখন কান্ত দাদা সত্যর কানটা মুলে দেয়। তখন ভবানী বৌঠানকে কান্ত দাদাকে জিজ্ঞেস করে ওঠে সত্য, বলো তো বৌঠান আমার কি দোষ? তখনই ভবানী বলে ওঠে দরজা খুলে সবার সামনে যদি চামচে করে আপনি আমাকে পায়েস করে খাইয়ে দেন তাহলে ঠাকুরপোর কী দোষ? ঠাকুরপো তো নিজে এটাকে নিয়ে মজা করতেই পারে, আমার ঠাকুরপোর কোনো দোষ নেই। এই সবই মজা করে ভবানী বলতে থাকে এবং সত্য বলে ওঠে তোমাকে আমি যুব রানী থেকে এখন মহারানী, আর তোমাকে যুবরাজ থেকে এখন মহারাজা হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখে আমার খুব ভালো লাগছে। তারপরেই সত্য চলে যায় অন্য ঘরে এবং মহারানীকে খাইয়ে দেয়। রাত বাড়তেই মহারাজা এবং মহারানী ঘরে ঢোকে এবং মহারাজা বলে মহারানী তুমি কি করছো আয়নার সামনে দাঁড়িয়ে? আজ কিন্তু আমার কোনো কথার অবাধ্য হবে না, আজ আমি তোমাকে দু চোখ মিলে দেখব, আর তুমি কিন্তু আজকে ঠান্ডা মাটিতে কোনো শোয়ার ব্যবস্থা করবে না, আজ থেকে তুমি পালঙ্কে শোবে। তখনই মহারানী ভবানী বলে ওঠে মহারাজা আপনি এরকম আদেশ করবেন না, যে আদেশ আমি রাখতে পারবো না। আমি নিচেই শুচ্ছি, আপনার কোনো অসুবিধা আমি করতে দিই না। তখন মহারাজা রেগে গিয়ে মহারানীর বালিশটা কেটে নিয়ে অন্যথা রেখে মহারানীকে কোলে তুলে নেয় এবং মহারাজা বলে তোমার যেখানে ঠাঁই সেখানেই তোমাকে থাকতে হবে, তুমি অন্যথা থাকবে না। আজ থেকে তুমি পালঙ্কে শোবে, আর আমরা দুজনাই সেই পালঙ্কে শোবো। আমাদের মধ্যে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। মহারানী তোমার সমস্ত মান অভিমান ভেঙে ফেলো, আমরা এবার দুজনাই একত্রে এক হব। তুমি তো সেটাই চাও। তুমি যদি চাও আর একটু সময় নিতে পারো মহারানী, কিন্তু আমি তোমার ভালোবাসায় মুগ্ধতা মিলিয়ে গেছে, আমার মন তুমি কেড়ে নিয়েছো। তারপরেই মহারানী এবং মহারাজ দুজনাই একই পালঙ্কে শুয়ে থাকে এবং মহারানী ভাবতে পারে যে পুঁটি দিদিকে সরিয়ে আমি একটু হলেও মহারাজের মনে জায়গা করে নিয়েছি। অন্যদিকে দেখা যায় দেবীপ্রসাদের মা, বোন, পিসিমা সবাই মিলে কান্নাকাটি করছে। মা বলছে যে আজ দেবীপ্রসাদের ঠাঁই হওয়া দরকার ছিল, রাজ সিংহাসনে আজ ঠাঁই হলো ওর, কাল কুঠুরিতে আমার ছেলের এত বড় সর্বনাশ হলো ওই হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ের জন্য, তোমরা তো কেউ কিছু করতেও পারলে না। তখন তার বোন বলে ওঠে আপনার জামাই যদি এই ব্যাপারটায় জড়িয়ে থাকতো, দাদা যদি নাম বলে দিত, তাহলে কি সর্বনাশ হতো বলুন তো মা? আমি তো আর শ্বশুর ঘরে কোনোদিনও ঢুকতে পারতাম না, কিন্তু দেবীপ্রসাদের সাথে ওই রামকান্ত আর ভবানী যে ঘটনাটা ঘটালো সেটা কোনোদিনও ভালো ঘটনা নয়। আমি ভবানীকে দেখে নেব, আমার দাদাকে ও যেখানে পাঠিয়েছে একদিন আমিও সেখানে পাঠাবো। তখনই পিসিমা উঠে এসে বলে হ্যাঁ হ্যাঁ আমিও এর সঙ্গে যুক্ত, আমি তোর সঙ্গ দেবো। তুই বোন কাঁদিস না, তোর চোখের জল আমি দেখতে পাচ্ছি না, আমি তোর মেয়ে কল্লোলার কথা রাখবো। আমরা যে কোনো উপায়ে ভবানীকে কিছু না কিছু করে বাড়ি থেকে বের করে দেবো। তখন ফুল্লরা বলে ওঠে আমার হাতটা কেমন বেঁকিয়ে দিয়েছিল পিসি ঠাম্মা, তুমি জানো তো? এবার তোমার হাতটা বেঁকাবে, তুমি তো ওকে চেনো না, ও যে কত বড় ভয়ঙ্করী মেয়ে ছেলে তা তুমি জানো না। আমরা ওকে ছেড়ে কেউ কথা বলবো না, তুই এখন চুপ কর, ওকে যে করি হোক আমরা বাড়ি থেকে বের করে থাকবো, আমিও, নাহলে এ বাড়ির রাজকুমারী নয়। পিসিমা এই কথাটাই বলে ওঠে।
এই রাজবাড়িতে তো সব কিছুই অন্যায় হয়, আমি তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলাম, আমার কথা কেই বা শুনলো আর কেই বা গুরুত্ব দিল? রঘু রাজাও তো গুরুত্ব দিল না। অন্যদিকে কালকুঠুরিতে দেবীপ্রসাদ বসে ভাবছে, বৌঠানের কী সাহস আমার সাথে রাজসভায় কী কাণ্ডটাই না ঘটালো, আমার মাথার পাগড়ি পর্যন্ত খুলে দিল, আমার গলায় তরোয়ালি ধরলো, আমার জীবনে আর কিচ্ছু নেই, আমি এর প্রতিশোধ নেবই। তখনই দেবীপ্রসাদের জামাইবাবু এবং বাবা সেইখানে উপস্থিত হয়। তার বাবা বলে, আমার আর কথা বলার সাহস নেই, আমার ছেলের মুখের দিকে তাকানোর সাহস নেই, তুমি গিয়ে ওর সাথে কথা বলো, তুমি ওর মায়ের মুড়িটা এবং চিড়েটা দাও। তখনই দেবীপ্রসাদের জামাইবাবু তার মায়ের মুড়িটা আর চিড়েটা সেখানে দেয় আর বলে যে তুমি খেয়ে নাও। আর দেবীপ্রসাদ সেই চিড়ে মুড়িটা দেখে প্রচণ্ড রেগে যায় এবং তার জামাইবাবুর হাত থেকে ছুঁড়ে সেইখানে ফেলে দেয়, বলে যে আমি এখানে মুড়ি চিড়ে খাবো আর ওই রামকান্ত আর সুখের ঘর বানাবে। তখনই দেবীপ্রসাদের বাবা বলে, চিন্তা করিস না, দুদিনের তো অপেক্ষা। তখন দেবীপ্রসাদ বলে, না, আমি এখান থেকে মুর্শিদাবাদ যাব আর সেখানে রঘুরাজার বিরুদ্ধে যে দল আছে তাকে খেপিয়ে তুলব, আমি এর প্রতিশোধ নেব, আমাকে আজ এইখানে বন্দি করা হয়েছে। তখনই দেবীপ্রসাদের বাবা বলে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তার জন্য আমি আর কোনো হস্তক্ষেপ করব না, তোকে বাধাও দেবো না, কিন্তু একটা কথা বলি, যে কোনো কাজ করবি ভেবেচিন্তে করবে, আমি তোর পাশে আছি, আমি তোর সমস্ত খোঁজ খবর রাখবো, আমি এখন নাটোর ছাড়তে পারবো না, নাটোরে আমাকে থেকে বসতে হবে, আমাকে এদিকটা সামলাতে হবে, তুমি এই মায়ের গয়নাগুলো নিয়ে যাও, তোমার এগুলো প্রয়োজন পড়বে, তুমি তো এখান থেকে অন্যত্র যাবে, এইগুলো তোমার কাজে আসবে, তুমি এইগুলোকে সামলে রেখো। আর বলে যে তুমি চিন্তা করো না, একদিন তুমি এই নাটোরের রাজা হবে, তার জন্য আমি সমস্ত রকমের ব্যবস্থা করব, তুমি শুধু নিজেকে সামলে রেখো আর যেন তোমার কোনো বড়সড় ক্ষতি না হয়, আমি এই দিকটা সামলাচ্ছি, আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই। আজকের পর্ব এতটুকুনি, ভালো লাগলে চ্যানেলটা লাইক করো বন্ধুরা।